আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শোভন মৃদু হাসল, যেই হাসিতে লুকিয়ে আছে অজস্র বেদনা। বলল, যার সঙ্গে ঘটে সেই বুঝে, অন্যরা তো শুধু গল্প শুনে। রাত হয়েছে, শুয়ে পড়ো, মাথা থেকে আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলো। জ্যোতি শুনল না সে কথা, আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, সেদিন জ্বরের ঘুরে কেন আপনি বলছিলেন আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে? মা তো আপনার কাছেই আছে, শুধু আপনিই দূরে সরে আছেন। কেন বড় আপু খান বাড়িতে আসে না? বাবার সঙ্গে বা কেন আপনার এত দূরত্ব? সাফিনার আপনি কেন একে অপর সঙ্গে কথা বলেন না? খুব বিরক্ত লাগছে শোভনের। যত চায় অতীত থেকে দূরে সরে যেতে, যত চায় এসবে ভুলে যেতে, ততই সবাই তাকে এসব মনে করতে বাধ্য করে। আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না শোভন, চলে গেল বারান্দায়। বাহিরে কি সুন্দর ঠান্ডা বাতাস, আকাশে মেঘ গুড়গুড়ের শব্দ করছে, মনে হয় বৃষ্টি নামবে। জ্যোতিও পেছন পেছন চলে এলো, শোভনের পাশে এসে বসলো, বলল, চলুন না এখান থেকে চলে যাই, এখানে তো আমাদের আপন বলতে কেউ নেই। সারাদিন একা একা থাকতে আমার ভালো লাগে না। বলেছি তো যাবে না, তোমাকে আমার সঙ্গে এখানেই থাকতে হবে। বাবা মায়ের উপর রাগ করে থাকতে নেই, বললাম তো যা সমস্যা সব মিটিয়ে নিন। মায়ের সঙ্গে সঙ্গে বাবাও আপনাকে খুব ভালোবাসে, আপনাকে নিয়ে চিন্তা করে। দীর্ঘশ্বাস ফেলল শোভন, বলল, এই পৃথিবীতে আমি দুজন মানুষকে খুব ঘৃণা করি, আর তারা হচ্ছেন আমার বাবা আর জন্মদাত্রী মা। যাদের মুখ দেখলেই আমার রাগ হয়, যাদের দায়িত্ব ছিল আমার ছোটবেলা সুন্দর করে গড়ে তুলে দেওয়ার, সেই তারাই কিনা আমার ছোটবেলা নিজ হাতে নষ্ট করে দিয়েছে। যাদের কাছে আমার কোনো মূল্যই ছিল না, এখন শেষ বয়সে এসে বাবা নামক মানুষটি সবার সামনে ভালো মানুষ সাজার নাটক দেখাচ্ছে। ছেলের প্রতি ওনার ভালোবাসা উতলে পড়ছে, অথচ যখন আমার জীবনে মা বাবা দুজনেরই দরকার ছিল, তখন ওনাদের আমার কথা মনেই ছিল না। জ্যোতি অবাক হলো, শোভনের কথাগুলো কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। যে লোকটা কিনা ছেলের জন্য এত চিন্তা করেন, ভাবেন সেই কিনা ছেলের শৈশব নষ্ট করেছেন। শোভন আবারও বলতে লাগলো, আমার বাবা মায়ের দাম্পত্য জীবন কখনোই সুখের ছিল না। রোজ রোজ ঘরে ঝগড়া, অশান্তি, ভাঙচুর লেগেই থাকতো। বুঝ হওয়ার পর থেকে তাদের মধ্যে কখনো ভালো করে হেসে হেসে কথা বলতে দেখিনি। স্বামী স্ত্রীর প্রতি যে সম্মানটা থাকে তাদের মধ্যে তার ছিটে ফোটাও ছিল না। রোজ মা আমাকে আর আপুকে মাগরিবের পর পর খাইয়ে দিতেন, কারণ রাতে খাবার টেবিলে খেতে বসেই শুরু হয়ে যেত অশান্তি, শুরু হয়ে যেত মায়ের রান্নার দোষ ধরা। এই দোষ ধরতে গিয়ে কতবার যে খাবার প্লেট মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা, তার হিসেব নেই। আশ্চর্যান্বিত কণ্ঠে জ্যোতি শুধালো, কেন এমন করতেন? কি সমস্যা ছিল ওনাদের মধ্যে? কারণ আমার মা মোটেও সংসারী নারী ছিলেন না। প্রত্যেক পুরুষই বিয়ের আগে স্ত্রী হিসেবে সুন্দর একজন নারী খোঁজে, আর বিয়ের পরে খোঁজে গুণ। আমার বাবার ক্ষেত্রেও তাই ঘটেছে। মায়ের সঙ্গে ওনার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের পরই তিনি মায়ের বিভিন্ন দোষ খুঁজে পায়। আমার যখন 6 বছর বয়স, নতুন স্কুলে ভর্তি হয়েছি, তখনই বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। মা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে চাইলেও দাদি কিছুতেই আমাদেরকে যেতে দেননি। কিছুদিন পরই স্কুলের নাম করে আপু বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে চলে যায়, কারণ সে হয়তো বুঝতে পেরেছিল বাবা নামক মানুষটি আমাদের ভালোবাসেই না। কিন্তু আমি তা পারিনি। ওসব কিছু বুঝতাম না তখন। মা চলে যাওয়ার মাস পার হতে না হতেই বাবা আবারও বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে ফেরেন। তার মানে মা আপনার সৎ মা? বাবার বিয়ের খবর শুনে মাও আর বসে থাকলেন না। তিনিও জেদ ধরে কিছুদিন পরই বিয়ে করে নিলেন। ব্যাস, হাপু হয়ে যায় একা। এদিকে বাবার বিয়ের 2 মাস পার হতে না হতেই জানা যায় নতুন মা প্রেগনেন্ট, তাও আবার 4 মাসের। আরও চমকে গেল জ্যোতি, বলল, তার মানে ওনাদের? মা থাকাকালীনই সম্পর্ক ছিল। এ কারণেই আমার জন্মদাত্রী মাকে ওনার ভালো লাগতো না। মানসিক অত্যাচার করে নিজের জীবন থেকে আমার মাকে তাড়িয়ে দিতে চাইছিলেন। তবে তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের দুজনকে আমি ঘৃণা করি। ওনারা কেউই আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেননি, বরং নিজেদেরটাই ভেবেছে। বাবা আমার মাকে ঠকিয়ে নতুন করে আরেকটা বিয়ে করে সংসার সাজিয়ে নিয়েছেন। ওদিকে যে মা জন্ম দিলেন তিনিও বিয়ে করে নিলেন। বড় বোন নানার বাড়ি থেকেই পড়াশোনা করত, তখন থেকেই সে বাবাকে ঘৃণা করত। ক্লাস 10-এ পড়াকালীন একদিন বাড়ি থেকে পালিয়ে যায় একটি ছেলের সঙ্গে, বিয়েও করে নেয় দুজনে। শেষে সম্মানের ভয়ে সবার পরামর্শে বাবা কোনোভাবে তাদের খুঁজে বের করে,
তারপর ধুমধাম করে আবারও তাদের বিয়ে দেয়। সেই যে বিয়ে করে স্বামীর হাত ধরে আবু চলে গেল, আর এলো না, কারো সঙ্গে সম্পর্ক রাখলো না, আমার সঙ্গেও নয়। অথচ আমি ছিলাম তার আপন ছোট ভাই। আমিও তার মতোই অসহায় ছিলাম। আসলে সবাই স্বার্থপর। বিয়ের পর মাও ভুলে গেল আমায়। নতুন বাচ্চার আগমনী সংবাদ শুনে বাবাও ব্যস্ত হয়ে পড়লো নতুন বাবা হওয়ার উল্লাসে। এদিকে আমি হয়ে গেলাম একা। নতুন মা আসার পর থেকে কখনো আমায় সৎ ছেলের চোখে দেখেননি। সবসময় আদর করতেন, খেয়াল করতেন, কিন্তু দাদি ওনাকে পছন্দ করতেন না, আমার কাছে ঘেঁষতেও দিতেন না। প্রথম প্রথম ওনার প্রতি রাগ ক্ষোভ থাকলেও একটা সময় আমি বুঝতে পারি আসলে এতে ওনার কোনো দোষ ছিল না। উনি জানতেনই না বাবা বিবাহিত ছিলেন, ওনার ছেলে মেয়ে আছে। দম ফেলে শোভন বলল, জানো, নতুন মায়ের যখন 8 মাস চলে তখন বাবা আমায় নিয়ে নানার বাড়িতে রেখে আসে। কেন? কারণ ওনার মনে হয়েছে আমি বাড়িতে থাকলে ওনার কত সন্তানের ক্ষতি করব। তোমার বাবার ক্ষেত্রেও যখন একই ঘটনা ঘটলো তখন তোমার মা কিন্তু ভেঙে পড়েননি। তোমাদের ভবিষ্যতের কথা ভেবে লড়াই করে গেছেন। আর এদিকে আমার মা নিজেরটা গোছাতে ব্যস্ত ছিলেন। আমার নানা ছিলেন একজন ক্যান্সারের রোগী, বছর ঘুরতেই মারা যান তিনি। এরপরেই মামা আমায় হোস্টেল রেখে আসেন। সেই থেকেই হোস্টেলে থাকা। সবাই ভুলে যায় আমায়। আমার খরচ দেওয়াও বন্ধ করে দেয় বাবা নামক লোকটা। মামার এই খরচ দিতেন। ঈদের সময় অথবা উইকেন্ডে সবাই তাদের নিজ বাড়িতে ফিরে যেত, আর আমি পড়ে থাকতাম হোস্টেলে। মাঝে মধ্যে নতুন মা বাবাকে না জানিয়েই দেখতে আসতেন আমায়। তখন না একটু হলেও মনে হতো কেউ তো অন্তত আছে আমার খোঁজ নেয়ার। হোক না সে সৎ মা, কিন্তু মাই তো। আমার এই জীবনে আমি একটা ব্যাপার খুব উপলব্ধি করতে পেরেছি, শুধু জন্ম দিলেই অথবা রক্তের সম্পর্ক হলেই কেউ আপন হয় না। নতুন মা অনেকবার চেয়েছিলেন আমায় বাড়ি নিয়ে যেতে, কিন্তু পারেননি বাবার কারণে। ওনার ধারণা ছিল আমি ওখানে থাকলে ওনার সন্তানদের সমস্যা হবে, তাই আমারও আর যাওয়া হয়নি। এভাবেই স্কুল কলেজের জীবন পার হয় একাকিত্বে। তারপর ভার্সিটির নাম করে ওই বিভাগ থেকে চলে আসি আমি। আমার লেখাপড়া শেষ হলে এখানে চাকরি নিলাম একটা, আর এরপরেই বাবার ভালোবাসাও হুট করে বৃদ্ধি পেল। ভাই নিজেই আমার সঙ্গে কথা বলে না, কারণ সে জানে আমি তার সৎ ভাই। আমিও বলার প্রয়োজন মনে করি না, তবে রেশমির মনে ওসব নেই। সে একেবারে নতুন মায়ের মতোই হয়েছে। খানবাড়ির এই দুটো মানুষ ছাড়া কেউ আমার আপন নয়, আর না আমি কাউকে চিনি। কোনো কালেই আমার ইচ্ছে ছিল না সংসার জীবনে জড়ানো। স্ত্রী, সন্তান, সংসারের প্রতি ছিল আমার তিক্ত অভিজ্ঞতা, যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনটা একাকিত্বে কাটানোর। কিন্তু মা আর তা হতে দেননি। মিথ্যা বলে বাড়িতে নিয়ে যান, তোমার সম্পর্কে জানান। তখন আর চেয়েও পিছু করতে পারিনি, কারণ ততদিনে সব কিছু ঠিক হয়ে গেছিল। রাত পোহালেই বিয়ে। শেষে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। উনি চাননি আমি একা থাকি, কিন্তু তাই বলে তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো ভাবিনি। মানুষ এতটা নিষ্ঠুর হয়? ওই ভালো আবার মুখোশের আড়ালে এত ভয়ানক একটা সত্য লুকিয়ে আছে। নিজের বাবা হয়ে কিভাবে এমনটা করতে পারলেন তিনি? জানি না। আচ্ছা, আপনার আপন মা, ওনার কি খবর? শুনেছি বছর খানেক আগে মারা গেছেন। বাবা একবার ফোন করে ডেকেছিল, যাতে শেষবারের মতো দেখতে যাই। গিয়েছিলেন? প্রয়োজন মনে করিনি। কিছুক্ষণ নীরবতার পর শোভন বলল, তোমার কি এখনো মনে হয় আমার সবকিছু ভুলে গিয়ে ওনাদের সঙ্গে এক বাড়িতে থাকা উচিত? আমার জায়গায় তুমি হলে কি করতে? জ্যোতি মিনমিনে স্বরে বলল, আমি তো সবটা জানতাম না, জানলে কখনোই এসব বলতাম না। তবে যাই বলুন না কেন, মা খুবই ভালো মনের মানুষ। ওনাকে দেখে কেউ বলতেই পারবে না যে উনি একজন সৎ মা। ওই একটা মানুষের জন্যই তো খান বাড়িতে পা রাখি, না হলে তো কখনো যেতাম না ওই বাড়িতে, আর না ওই বাবা নামক মানুষটার মুখ দেখতে হতো। জ্যোতি এ ব্যাপারে আর কোনো কথা বলল না শোভনের সঙ্গে। সে বুঝতে পেরেছে স্বামীর মনের অবস্থাটা। খুব কষ্ট হচ্ছে শোভনের তিক্ত অতীত সম্পর্কে জেনে, তবে ভেতরে এক প্রশান্তি বয়ে যাচ্ছে। শোভন তাকে ভালোবাসে, তার জন্য শোভনের ভেতরে এক সুপ্ত অনুভূতি আছে। শোভনের থেকে রেজিগনেশন লেটার পেয়ে অবাক হলো তনিমা। কেমন এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা শোভনের দিকে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, এটা কি মিস্টার শোভন? শোভন নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, রেজিগনেশন লেটার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তনিমার। ঢোক গিলতে কষ্ট হচ্ছে। টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করে গলা ভিজিয়ে নিল। থমথমে প্রশ্ন করল, হঠাৎ রেজিগনেশন লেটার? কোনো সমস্যা হয়েছে? এত ভালো চাকরি ছাড়বেন কেন?
কারণ তো লেটারে উল্লেখ করাই আছে। তনিমা ভ্রুকুচকে আবারও লেটারের দিকে মনোযোগ সহকারে তাকালো, বলল, এই সামান্য একটা কারণে আপনি চাকরি ছাড়ার মানুষ তো নন মিস্টার শোভন। আসল সমস্যাটা জানতে চাই আমি। এটা তো রুলসের মধ্যে পড়ে না ম্যাম। আমার ব্যক্তিগত কোনো কারণ জানার অধিকার আপনার নেই। দ্রুত এখানে সাইন করে দিলে ভালো হতো, আমার তাড়া আছে। এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই শোভন। তারপরেও রুলসের কথা আসছে কোথার থেকে? অবশ্যই আসছে, কারণ এটা অফিস, আর এখানে আপনি আমার বস, আমি আপনার এমপ্লয়ি। সাইনটা করলে খুশি হতাম। যদি না করি? তাহলে আর কি, আমাকে বাধ্য হয়ে উপর মহলের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিপরীতে আর কিছুই বলতে পারল না তনিমা। তার নিয়মের জালে হাত পা যে এই মুহূর্তে আটকে গেছে, বাধ্য হয়েই সাইন করে দিয়েছে, বাদবাকি কাজও সেরে ফেলল। আজ 2 দিন পর অফিসে এসেছে শোভন। সেদিন রাতেই সে সিদ্ধান্ত নিয়েছে জ্যোতির কথাই সে রাখবে, চাকরিটা ছেড়ে দেবে। বিভিন্ন নিউজ, চাকরির সার্কুলার দেখে নতুন একটা চাকরিও খুঁজে নিয়েছে। জ্যোতিকেও সময় দিয়েছে অনেক, মিটমাট করে নিয়েছে নিজেদের সম্পর্কটা। তনিমা অনেক চেষ্টার পরেও যখন শোভনকে ভুলতে পারছিল না, তখন সে তার খালাতো বোন নিতুর সঙ্গে যোগাযোগ করে সমস্ত কথা খুলে বলে তাকে। নিতুই তাকে জ্যোতির সঙ্গে দেখা করার পরামর্শ দেয়। তনিমার মাথায় হঠাৎ প্রশ্ন এলো, আচ্ছা, যদি কিছু বলে দেয়নি তো শোভনকে? বলে দেয়নি তো আমি গিয়েছিলাম ওদের বাড়ি, এ কারণে কি শোভন চাকরি ছেড়ে দিচ্ছে? ভয় পেয়ে গেল তনিমা। পরক্ষণেই মনে হলো, জ্যোতি যদি শোভনকে সব বলেই দিত তাহলে শোভন নিশ্চয়ই খারাপ আচরণ করতো তার সঙ্গে, এত স্বাভাবিকভাবে কথা বলতো না। আবারও নিশ্চিন্ত হলো তনিমা। কিন্তু এটা ভাবতেই কষ্ট হচ্ছে শোভন চলে যাবে এখান থেকে। আগে যা একটু দেখতে পেত এখন তো তাও পাবে না। সাজেদ অফিসের নিচে শোভনের সঙ্গে দাঁড়িয়ে আছে। গোমরা মুখে শোভনের উদ্দেশ্যে বলল, কোনো হেল্প লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবি। আর হ্যাঁ, সবসময় যোগাযোগ রাখতে হবে, আমায় ভুলে গেলে কিন্তু চলবে না। শোভন স্মিত হেসে জড়িয়ে ধরল সাজেদকে। কয়েক সেকেন্ড পর ছেড়ে